আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে। আমরা জানি তিনটা যুগ বিভাগে বিভক্ত আমাদের বাংলা সাহিত্য। সেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এই তিনটা যুগ থেকেই মূলত আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে। তো আজকে আমরা এই তিনটা যুগ নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব, যেখানে প্রায় প্রতিটি তথ্যই থাকবে। আর এর থেকে বিস্তারিত নোটও আমার কাছে আছে, ইনশাল্লাহ পরে সেটা শেয়ার করব। তো চলুন আজকের যে সংক্ষিপ্ত বিবরণী বা সংক্ষিপ্ত আলোচনা সেটা শুরু করি। বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, যা ব্যক্তি ও সমাজ জীবন প্রধান এবং ধর্ম গৌণ হিসেবে যেখানে আমরা পাই। আর মধ্যযুগে হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ, যেখানে ধর্ম মূর্খ বা হচ্ছে মানুষ হয়ে পড়ে গৌণ। আর আধুনিক যুগ যেটা 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত, যেখানে মানবীয় আবেদন মুখ্য থাকে আর স্বদেশপ্রেম, মানবতাবোধ ও ব্যক্তি স্বাধীনতা প্রাধান্য পায়। তো এটা হচ্ছে খুবই সংক্ষিপ্তভাবে আমি বললাম। তো এবার প্রাচীন যুগ নিয়ে শুরু করি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, মানে সপ্তম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত, প্রায় 550 বছর। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত, প্রায় 250 বছর। প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র বৈশিষ্ট্য ছিল ব্যক্তিপ্রধান ও ধর্মগৌণ। প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন চর্যাপদ। বাংলাদেশের আদি সাহিত্যের নাম হলো চর্যাপদ, যা 1000 বছর আগে রচিত হয়েছে এবং 1000 বছর পর আবিষ্কৃত হয়েছে। বাংলা সাহিত্যের একমাত্র আদি নিদর্শন চর্যাপদ, যেটা একটু আগে বলেছি। চর্যাপদ হচ্ছে কবিতা বা গানের সংকলন। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধনতত্ত্ব। চর্যাপদ হচ্ছে পাল ও সেন আমলে রচিত একটি কবিতা বা গানের সংকলন। চর্যাপদ হচ্ছে আচরণ বা সাধনা। চর্যাপদের নামকরণ বা অন্য নাম: আশ্চর্য, চর্যজয়, চর্যা, চর্য বিনিশয়, শৌর্য বিনিশয়, চর্যাগীতি কোষ, চর্যাগীতি। চর্যাপদ আবিষ্কার: 1882 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র তার সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে নেপালি বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। এই গ্রন্থটি পাঠ করে সবচেয়ে বেশি উৎসাহিত হন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি 1907 সালে দ্বিতীয়বারের মতো নেপালে ভ্রমণ করেন। নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে একসঙ্গে তিনি 4টি গ্রন্থ আবিষ্কার করেন। এর একটি হলো চর্যাপদ, বাকি 3টি অপভ্রংশ ভাষায় রচিত। সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা এবং ডাকর্ণব বাকি 3টি গ্রন্থের নাম। তখন 4টি গ্রন্থের একসঙ্গে নাম দেওয়া হয় 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। চর্যাপদের আনুমানিক বছর 1000 বছর। বাংলার পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের আমলে চর্যাগীতিগুলোর বিকাশ ঘটেছিল। চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। নেপালে প্রাপ্ত পুঁথিটিতে গ্রন্থের নাম বর্ণিত হয়েছে চর্যা, চর্য বিনিশয় বলে, অর্থাৎ পুঁথির পদগুলোর সাহায্যে কোনটি চর্য আচরণীয় আর কোনটি অচর্য অনাচরণীয় তা বিনিশয় বা নির্ণয় করা যেতে পারে। পাল বংশের পরে আসে সেন বংশ। সেন বংশ হিন্দু ধর্ম ব্রাহ্মণ্য সংস্কার রাজধর্ম হিসেবে গ্রহণ করে। তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাহিরে নেপালে পাওয়া গেছে, কারণ বৌদ্ধ সিদ্ধচার্যরা এদেশ হতে বিতাড়িত করে এবং তারা নেপালে আশ্রয় নেয়। চর্যাপদে সে আমলের জীবনযাত্রার মান, নানা আচার আচরণ, রীতিনীতি, জীবিকা, অর্থনীতির অবস্থার পরিচয় পাওয়া গিয়েছে। চর্যাপদের ভাষা: চর্যাপদ প্রাচীন বাংলা ভাষায় রচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কতিপয় গবেষক চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা মেনে নিয়েই এই ভাষাকে ছন্দ ভাষা বা সন্ধ্যা ভাষা বা আলো আধারের ভাষা বলে অভিহিত করেছেন। অধিকাংশ ছন্দাসিক একমত যে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে পদ সংখ্যাটি আদি বাংলা ভাষায় রচিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদের ভাষা হল বহু কামরূপী ভাষা। মুনি দত্ত চর্যাপদের পদগুলোর টিকার ব্যাখ্যা করেছেন।
চর্যাপদের পদসংখ্যা মোট ৫১টি পদ ছিল, কয়েকটি পাতা নষ্ট হয়ে যাওয়ায় সর্বমোট 46টি পাওয়া গেছে। ২৩ নং পদটি খণ্ডিত আকারে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ এর শেষাংশ পাওয়া যায়নি। ২৪, ২৫ ও ৪৮ নং পদগুলো পাওয়া যায়নি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে মোট পদসংখ্যা ৫০টি আর সুকুমার সেনের মতে মোট পদসংখ্যা ৫০টি। চর্যাপদে কবি সংখ্যা। চর্যাপদে মোট ২৪ জন কবি পাওয়া যায়। একজন কবির পদ পাওয়া যায়নি, তার নাম তন্ত্রীপা বা তেন্তরিপা। পদপ্রাপ্ত কবির মোট সংখ্যা ২৩ জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে পদকর্তা ২৩ জন। ডক্টর সুকুমার সেনের মতে ২৪ জন। চর্যাপদের কবিগুলো হলো লুইপা, কানহপা, ভুসুকুপা, শবরীপা, লাইঢম্বিপা, বিরূপা, কাম্বলা, সরপা, ঢেন্টুরিপা, কুকুরিপা এবং কঙ্কনপা। পদ রচনা করেন যিনি, তাদেরকে পদকর্তা বলা হতো, যার অর্থ সিদ্ধাচার্য বা সাধক। এরা বৌদ্ধ সহজিয়া ধর্মের সাধক ছিলেন। চর্যাপদের কবিদের নামে শেষে পা দেওয়ার কারণ হলো তারা পদ, পাদ বা পা মানে পদ রচনা করতেন বলেই পা। তারপর এভাবে আর কি হলো, দুইটি কারণে তাদের নামে শেষে পা দেওয়া হতো। প্রথমত পদ রচনা করতেন বলে, দ্বিতীয়ত সম্মান বা গৌরবসূচক কারণে। চর্যাপদের কবি লুইপা চর্যাপদের আদি কবি। রচিত পদের সংখ্যা ২টি। গুরুত্বপূর্ণ পদ হলো কা আ তরুবর পাঞ্চবি ডাল, চঞ্চল চিত্র পাই ঢাকাল। অর্থ দেহ তরুর ৫টি ডাল, ৫টি ইন্দ্রিয় চঞ্চল চিত্রে প্রবেশ করেছে কাল। কানহপা, তিনি হচ্ছেন সেরা, শ্রেষ্ঠ, সর্বাধিক পদের রচয়িতা। পদ সংখ্যা ১৩টি, প্রাপ্ত পদ ১২টি, অপ্রাপ্ত ১টি, যেটা হচ্ছে ২৪ নং পদ। আচ্ছা, তারপর কানহপা থাকতেন নওগাঁর সোমপুর বিহারে। অন্য নাম কৃষ্ণাচার্য, কৃষ্ণপাদ ও কৃষ্ণপর্য। উপাধি সিদ্ধাচার্য, মণ্ডলাচার্য। তার গুরু হল জলাম্বরী পা। ভুসুকুপা পদ সংখ্যা রচনার দিক থেকে দ্বিতীয়, রচিত পদের সংখ্যা ৮টি। তিনি নিজেকে বাঙালি কবি বলে দাবি করতেন। তার বিখ্যাত উক্তি আপন মাংস হরিণী বৈরী, অর্থ হরিণ নিজের শত্রু। সরহপা রচিত পদের সংখ্যা হচ্ছে ৪টি। শবরূপা রচিত পদের সংখ্যা হচ্ছে ২টি। গবেষকগণ তাকে বাঙালি কবি বলে চিহ্নিত করেন। বাংলার অঞ্চলে ভাগীরথী নদীর তীরে বসবাস করতেন বলে ধারণা করা হয়। কুকুরিপা রচিত পদের সংখ্যা 2টি। তার রচনায় মেয়েলি ভাব থাকায় গবেষকগণ তাকে মহিলা কবি হিসেবে শনাক্ত করেন। টেন্টনপা তিনি মূলত তৎকালীন সমাজপদ রচিত টেন্টনপা রচিত পদে তৎকালীন সমাজপদ রচিত হয়েছে। তন্ত্রীপা, ওনার রচিত পদটি পাওয়া যায়নি। ওনার রচিত পদটি 25 নং পদ। চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে 6টি। এগুলো হলো আপন মাংস হরিণী বৈরী, অর্থাৎ হরিণীর মাংস তার জন্য শত্রু। দহিল দুদুকি বেন্টে সামায়, অর্থাৎ দোহান করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। হাতের কঙ্কন মালু দাপন, অর্থাৎ হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশি, অর্থাৎ হাঁড়িতে ভাত নেই তবু প্রতিদিন অতিথি আসে। রব শুন গোহালি কি গো দুধ বংলে, অর্থ দুষ্ট গরুচে শূন্য গোয়াল ভালো। আন চাহন্তে আন বিন্দা, অর্থাৎ অন্য চাহিতে অন্ন বিনিষ্ট। মধ্যযুগের সূচনা। অন্ধকার যুগ। বাংলা সাহিত্যে ১৫০ বছর অর্থাৎ ১২০০ থেকে ১৩৫০ সময়কে মধ্যযুগ বলা হয়। এই সময়ে বাংলা সাহিত্যের কোনো নতুন সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি। ডক্টর সুকুমার সেনের মতে মুসলমান অভিযানে দেশের আক্রান্ত অংশে বিপর্যয়ের শুরু। গোপাল হালদারের মতে যে তখন বাংলার জীবন ও সংস্কৃতি তুর্কি হয়েছিল। আঘাত ও সংঘাতে ধ্বংস ও অরাজকতার মূর্ছিত অবসন্ন হয়েছিল। খুব সম্ভব সে সময় কেউ কিছু সৃষ্টি করার প্রেরণা পায়নি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে এই পর্যন্ত যুদ্ধ বিগ্রহে বাংলাদেশ নিরবচ্ছিন্ন ছিল না, সেই জন্য সাহিত্য চর্চা নামে মাত্র ছিল। বস্তুত মুসলমান কাল হতেই এই সময় পর্যন্ত কোনো বাংলা সাহিত্য আমাদের হস্তগত হয়নি। আমরা এই ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা যুগ সন্ধিক্ষণ বলতে পারি। অন্ধকার যুগে বাংলা সাহিত্যের নিদর্শনগুলো হলো প্রাকৃত ভাষায় গীতি কবিতা সংকলিত গ্রন্থ প্রাকৃত বেঙ্গল, রামায় পণ্ডিত রচিত শূন্য পুরাণ গদ্য পদ্য মিশ্রিত, কালিকা জালাল বা নিরঞ্জনের রুম্মা, হলাইউদ মিশ্র রচিত শেখ শুভোদয়া যেটা গদ্য পদ্য মিশ্রিত, আর্যা অথবা ভাটিয়ালি রাগেন গীতে ঢাক ও খনার বচন। এটা খনার বচন মূলত কৃষিতত্ত্ব ভিত্তিক ছড়া, আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত হয়েছে। অনেকের মতে খনা নাম্নী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী রচনা এই ছড়াগুলো। কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজ ফলিত ও জ্যোতির্বিজ্ঞান,
আবহাওয়া জ্ঞান, শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ, ঢাকের বচন, জ্যোতিষ ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে এখানে। মধ্যযুগ 1201 থেকে 1800 সাল। বাংলা সাহিত্যে 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে মধ্যযুগ বলা হয়। মধ্যযুগ ধর্মনির্ভর পৌরাণিক কল্পকাহিনী আশ্রিত কাব্য। মধ্যযুগের সাহিত্য মূলত কাব্য নির্ভর। বাংলা সাহিত্যের মধ্যযুগের সবটুকুই মুসলিম শাসনামলে অন্তর্গত। মধ্যযুগের বাংলা সাহিত্য দুই ভাগে বিভক্ত, যেমন মৌলিক সাহিত্য, অনুবাদ সাহিত্য। মৌলিক সাহিত্যগুলোর মধ্যে যেগুলো পাই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব সাহিত্য, মঙ্গল কাব্য, লোক সাহিত্য, নাচ সাহিত্য, মর্সিয়া সাহিত্য। আর অনুবাদ সাহিত্য হচ্ছে আরবি, ফার্সি, হিন্দি ভাষা হতে আর সংস্কৃত ভাষা হতে। তারপর বৈষ্ণব সাহিত্য আবার হচ্ছে কয়েকটা প্রকার, যেমন বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য এবং বৈষ্ণব শাস্ত্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লেখক হলো বড়ু চণ্ডীদাস। তার কাব্যে 3টি ভণিতা পাওয়া যায়, বড়ু চণ্ডীদাস ও নন্দ বড়ু চণ্ডীদাস। এর মধ্যে বড়ু চণ্ডীদাস ভণিতা মিলেছে 298টি স্থানে ও চণ্ডীদাসের ভণিতা মিলেছে 107 বার। 7টি পদে ব্যবহৃত অনন্ত শব্দটি প্রক্ষিপ্ত বলেই মনে করা হয়। কেউ কেউ মনে করেন চণ্ডীদাস তার নাম এবং বড়ু প্রকৃতপক্ষে তার কৈলিক উপাধি, যা বাড়ুজ্যে বা বন্দ্যোপাধ্যায়ের অপভ্রংশ। ডক্টর মিহির চৌধুরী কামিল্য ভাষাতাত্ত্বিক তথ্য প্রমাণের সাহায্যে প্রমাণ করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বড়ু চণ্ডীদাস বাঁকুড়া জেলার সদর মহকুমাস্থ ছাতনার অধিবাসী ছিলেন। বড়ু চণ্ডীদাস বাসলী দেবীর উপাসক ছিলেন। এই বাসলী দেবী প্রকৃতপক্ষে শক্তি দেবী মনসার অপর নাম। প্রধান চরিত্র 3টি, রাধা, কৃষ্ণ ও বরারী। ছন্দ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যই প্রথম অক্ষরবৃত্ত রীতির বিচিত্র ছন্দবস্ত্রের বনিষ্ঠ প্রকাশ। নাট্যগুণ শ্রীকৃষ্ণ কীর্তন নাট্য লক্ষণাক্রান্ত অখ্যান কাব্য। এই কাব্যে নাট্যগুণ ও কাব্যগুণের সমন্বয় ঘটেছে। নাট্যগীত পাঞ্চানী রূপে শ্রীকৃষ্ণ কীর্তনের সার্থকতা স্বীকৃত। খণ্ড বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যে প্রথম অখ্যান খণ্ড বা কাব্য, প্রথম কাহিনী কবিতা। এই কাহিনীটিতে মোট 13টি খণ্ড রয়েছে। 1 নম্বর জন্মখণ্ড, 2 নম্বর তাম্বুলখণ্ড, 3 নম্বর দানখণ্ড, 4 নম্বর নৌকাখণ্ড, 5 নম্বর ভারখণ্ড, 6 নম্বর ছত্রখণ্ড, 7 নম্বর বৃন্দাবন খণ্ড, 8 নম্বর কালিয়া দমন খণ্ড, 9 নম্বর বস্ত্রহরণ খণ্ড, 10 নম্বর হারখণ্ড, 11 নম্বর বানখণ্ড, 12 নম্বর বংশীখণ্ড ও 13 নম্বর রাধা বিরহ খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন বা বৈষ্ণব সাহিত্যের রসকে মধুর রস বা শৃঙ্গার বা রতিরস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয় প্রকার রস আছে? 5 প্রকার। হুমায়ুন আজাদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে নাট্যগীতি বা গীতিনাট্য বলেছেন। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি বা নাটগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতাকে বড়ু চণ্ডীদাস, আসল নাম অনন্ত বড়ু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াইকে রাধাকৃষ্ণের প্রেমের দূতি বা প্রেমের ঘটক। কৃষ্ণের মায়ের নাম কি? যশোদা। রাধার স্বামীর নাম আইহন বা আয়ান। জীবনী সাহিত্য বাংলা সাহিত্যের একটি পঙ্গতি না লিখেও যার নামে একটি যুগের সৃষ্টি হয়, শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের ডাক নাম নিমাই। চৈতন্য যুগ বলা হয় 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে। বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য চৈতন্য জীবনী সাহিত্য। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় করচা বা চরিত। শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী কাব্য বৃন্দাবন দাস রচিত শ্রী চৈতন্য ভাগবত। বাংলার চৈতন্যদেবের দ্বিতীয় জীবনী গ্রন্থ লোচন দাসের চৈতন্য মঙ্গল। সর্বাপেক্ষা তথ্যবহুল জীবনী হল কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন নবদ্বীপে। শ্রী চৈতন্যদেবের আসল নাম বিশ্বম্ভর, তার আরেক নাম গৌরাঙ্গ। চৈতন্যদেবের উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ বৃন্দাবন দাস, আর তার গ্রন্থের নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। লোচন দাস, তার গ্রন্থের নাম হলো চৈতন্য মঙ্গল। কৃষ্ণদাস কবিরাজ, গ্রন্থের নাম চৈতন্য চরিতামৃত। এবং মুরারি গুপ্ত, তার গ্রন্থের নাম শ্রী 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 কৃষ্ণ চৈতন্য চরিতামৃত।
মরসিয়া সাহিত্য। মরসিয়া শব্দটি আরবি। এই শব্দের অর্থ শোক প্রকাশ করা। মরসিয়া এক ধরনের শোক কাব্য বা শোকগীতি বা বিলাপ সঙ্গীত। কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসেন ও অন্যান্য শহীদকে উপজীব্য করে লেখা কবিতা মরসিয়া নামে পরিচিত। দুজন উল্লেখযোগ্য মরসিয়া সাহিত্যের রচনাকারীর নাম শেখ ফয়জুল্লাহ ও দৌলতুজির বাহরাম খান। মরসিয়া সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ রচিত গ্রন্থ জয়নবের চৈতিশা, দৌলতুজির বাহরাম খান রচিত মরসিয়া কাব্য যেটা জঙ্গনামা। বাহরাম খানের জন্ম চট্টগ্রাম জেলার ফতেয়াবাদে। সর্বাপেক্ষা তথ্যবহুল জীবনী কোনটি? চৈতন্য চরিতামৃত। মরসিয়া সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ। নাচ সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ। বৈষ্ণব পদাবলীর লিখেছেন শেখ ফয়জুল্লাহ, যিনি একজন মুসলিম কবি। নাথ সাহিত্য। প্রাচীনকাল থেকে জীব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায় ছিল, তাদের ধর্মের নাম ছিল নাথ সাহিত্য। নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য নাথ সাহিত্য। মুসলমান হয়ে নাথ সাহিত্য রচনা করেন শেখ ফয়জুল্লাহ। নাথ সাহিত্যের উল্লেখযোগ্য রচনা গোবাক্ষ বিজয়। গোবাক্ষ বিজয় রচয়িতা শেখ ফয়জুল্লাহ। যে দুটি ধর্মের মিশ্রণে নাথ ধর্মের উৎপত্তি, বৌদ্ধ ধর্ম ও শৈব ধর্ম। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবলি। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। শৃঙ্খা রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? মধুর রস বা রতি রস। শক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। শ্যামা সঙ্গীত বা মা কালী। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। মধ্যযুগের কবি নন কে? জয়নন্দী। অনুবাদ সাহিত্য। বাংলা সাহিত্যে মধ্যযুগের কবিরা হাত দিয়েছিলেন অনুবাদ সাহিত্যে। মধ্যযুগের অনুবাদ সাহিত্য মূলত ভাবানুবাদ। এই যুগের কবিগণ নিজের ভাষায় ভাবানুবাদ করতেন পায়ন ছন্দে। পৃথিবীতে জাত মহাকাব্য চারটি: রামায়ণ, মহাভারত, ইলিয়াড ও অডিসি। মহাভারত, এটা মহাভারতের রচয়িতা বেদব্যাস। মহাভারত সংস্কৃত ভাষায় রচিত। এর খণ্ড 18টি। মহাভারতের শ্লোক সংখ্যা 85,000। চরিত্র: অভিমন্যু, অর্জুন, কর্ণ, দ্রৌপদী। মহাভারত প্রথম বাংলা ভাষায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। তার অনুদিত গ্রন্থের নাম পরগালী মহাভারত। শ্রীগড় নন্দী অনুদিত গ্রন্থের নাম ছুটিখানি মহাভারত। মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদ কাশিরাম দাস। ভাগবত। ভাগবতের রচয়িতা বেদব্যাস। ভাগবত প্রথম বাংলায় অনুবাদ করেন মালধর বসু। মালধর বসু অনুদিত ভাগবতের নাম শ্রীকৃষ্ণ বিজয়। মালধর বসুর উপাধি গুণরাজ খান। রামায়ণ। রামায়ণ রচনা করেন বাল্মীকি। রামায়ণ রচিত হয় তমসা নদীর তীরে সংস্কৃত ভাষায়। বাল্মীকির মূল নাম রত্নাকর দস্যু। বাল্মীকির অর্থ উইপুকারজীবী। চরিত্র: রাম, লক্ষ্মণ, সীতা, রাবণ। রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ বাংলা অনুবাদ করেন কীর্তিদাস ওঝা। রামায়ণের খণ্ড আছে 7টি, 24,000 শ্লোক রয়েছে। চন্দ্রাবতী। রামায়ণের প্রথম মহিলা বাংলা অনুবাদ করেন চন্দ্রাবতী। চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তিনি কিশোরগঞ্জ অঞ্চলের মানুষ। তার পিতার নাম দ্বিজ বংশীদাস। বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব পদাবলী ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্মসঙ্গীত সংগ্রহ। বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা ঘটে 4th শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাস এই সময়ে। তবে 16শ শতকে এই সাহিত্যের বিকাশ হয়। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা। বৈষ্ণব পদাবলীর শিল্পীরা ছিলেন নরহরি সরকার, বাসু ঘোষ, লোচন দাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি প্রমুখ ইত্যাদি। বৈষ্ণব পদাবলী ব্রজবলী ও বাংলা ভাষায় রচিত। ব্রজবলী মূলত এক প্রকার কৃত্রিম মিশ্র ভাষা। মৈথিলী ও বাংলার মিশ্রিত রূপ হল ব্রজবলী ভাষা। বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর জনক। বৈষ্ণব পদাবলীর আদিকবি। মিথিলার কবি। মিথিলার সবচেয়ে বড় কবি। শিব সিংহের সভাকবি। বাঙালি না হয়েও বিখ্যাত বাংলা সাহিত্য। জ্ঞানদাস, তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য। তিনি শিল্পী ছিলেন। তার সবচেয়ে ফেমাস উক্তি যেটা, রূপ লাগিয়ে আখি সুরে গুণে মন ডর, প্রতি স্নেহ লাগে কান্দে প্রতি অঙ্গমর, সুখে লাগিয়ে এই ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। এটা হচ্ছে বাংলা অর্থ। আর চণ্ডীদাস। চণ্ডীদাস 3 জন: বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস সব থেকে পুরাতন ছিলেন। চণ্ডীদাসের অমর উক্তি, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই। বৈষ্ণব পদাবলীর কবি। আদিকবি বা প্রথম অবাঙালি কবি বিদ্যাপতি। বাংলা ভাষা আদিকবি বা প্রথম বাঙালি কবি চণ্ডীদাস। পদাবলীর জনপ্রিয় কবি জ্ঞানদাস। অন্যতম উল্লেখযোগ্য কবি গোবিন্দ দাস। এবং সংস্কৃতি ভাষায় আদিকবি বা পদকর্তা প্রথম জয়দেব। ভানুসিংহ ঠাকুরের পদাবলী। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান যেমন ভানুসিংহ ঠাকুরের পদাবলী বৈষ্ণব পদাবলী ধারা প্রভাবিত। এগুলো বেশিরভাগ ব্রজবলী ভাষায় রচিত। এর মধ্যে বিখ্যাত মরণ রে দুহ মম শ্যাম সমান, গহন কুসুম কুঞ্জ মাঝে ইত্যাদি। এছাড়া ওহে জীবন বন্যত মাঝে মাঝে তোর দেখা পাই নয়ন তোমারে, পাই না দেখিতে আমি জেনে শুনে তবু ভুলে গেছি ইত্যাদি গানে বৈষ্ণব পদাবলীর ভাব পরিস্ফুট।
মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগে এক শ্রেণীয় ধর্মবিষয়ক আখ্যান কাব্যই হলো মঙ্গল কাব্য। প্রকৃতপক্ষে মঙ্গল কাব্যকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়, পৌরাণিক ও লৌকিক। মঙ্গল কাব্যের মূল উপজীব্য দেবদেবীর গুণগান। মধ্যযুগের অন্যতম সাহিত্য মঙ্গল কাব্য। একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে সাধারণত 5টি অংশ থাকে, যথা বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্তখণ্ড ও শ্রুতিফল। আদি মঙ্গল কাব্য হিসেবে পরিচিত মনসামঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের অপ্রধান ধারা ধর্মমঙ্গল, শিবমঙ্গল, কালিকামঙ্গল। মনসামঙ্গলের কবি ছিলেন 22 জন। এই 22 জনকে বাইশা বলা হয়। মনসামঙ্গলের কবিদের নাম মনে রাখার সহজ উপায় হলো মনসার কবি ববি। যেমন বিপ্রদাস, পিপিলাই, মনসা বিজয়, দ্বিজ, বংশীদাস, কবি গায়ক, বিজয়া গুপ্ত, শ্রেষ্ঠ কবি কানাহরি দত্ত, যিনি আদিকবি ছিলেন। মনসামঙ্গলের আদিকবি কানাহরি দত্ত। মঙ্গল কাব্য ধারায় প্রাচীন কাব্য এটি। মনসামঙ্গলের একমাত্র পশ্চিমবঙ্গীয় কবির নাম কেতকা দাস ক্রেমামন্দু। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম মনসা বিজয়ী। মনসামঙ্গল কাব্য রচিত হয় মনসা দেবীর কাহিনী নিয়ে। এই কাব্যের অপর নাম পদ্মপুরাণ। সাপের দেবী মনসার অপর নাম মনসা, ককতা ও পদ্মাবতী। ধর্মমঙ্গল কাব্যধারায় প্রথম কবি ময়ূর ভট্ট। এই কাব্যে 2 জন প্রধান কবি রয়েছে, রূপরাম চক্রবর্তী ও গণরাম চক্রবর্তী। এই কাব্য 2টি পালায় বিভক্ত, রাজা হরিশ্চন্দ্রের গল্প ও লাউসেনের গল্প। চণ্ডীর মামু অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তী প্রধান কবি, উপাধি কবি কঙ্কন, এবং মা থেকে মানিক দত্ত, যিনি হচ্ছেন চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি মানিক দত্ত। এই কাব্যের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কবি কঙ্কন উপাধি দেন জমিদার রঘুনাথ রায়। অন্নদামঙ্গল কাব্য বিভক্ত 3টি খণ্ড। কবি মুকুন্দরামের জনপ্রিয় কাহিনী কাব্য কালকেতুর উপাখ্যান। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী 2 খণ্ডে বিভক্ত। কাব্যের প্রধান চরিত্র কালকেতু। বাংলা সাহিত্যে প্রথম ঠক চরিত্র বারুদত্ত। কালিকামঙ্গল কাব্যের আদি কবি কঙ্কন। কালিকামঙ্গল কাব্যের বিশিষ্ট কবি রামপ্রসাদ সেন। রামপ্রসাদের কাব্যগ্রন্থের নাম কবি কঙ্কন। এই কাব্যধারাকে বলা হয় বিদ্যাসুন্দর কাব্যের অন্যতম কবি শ্রীধর কবিরাজ বা শারীরিদ খান। অন্নদামঙ্গল কাব্য। এই কাব্যে দেবী অন্নদার বর্ণনা আছে। এই কাব্যের প্রধান কবি ভারতচন্দ্র রায়। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্রের উপাধি রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্য বিভক্ত 3টি খণ্ডে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আরাকান রাজসভার বাংলা সাহিত্য। আরাকানকে বাংলা সাহিত্যে রোসাং বা রোসাঙ্গ নামে উল্লেখ করা হয়েছে। রাজসভায় কবিদের মধ্যে দৌলত কাজী, আলাওল, কুরাশি মাগুন ঠাকুর, মর্দন, আব্দুল করিম খন্দকার, শামসের আলীর নাম উল্লেখযোগ্য। দৌলত কাজী, যিনি 1600 থেকে 1668 খ্রিস্টাব্দ পর্যন্ত তার ডিউরেশন। আরাকান রাজসভার আদিকবি এবং প্রথম বাঙালি কবি। তিনি লৌকিক কাহিনীর আদি রচয়িতা। তার প্রসিদ্ধ কাব্যগ্রন্থ হল সতী ময়না ও লৌরচন্দ্রানী। দৌলত কাজী। আর কুরাশি মাগুন ঠাকুর, যিনি আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন, প্রসিদ্ধ কাব্যগ্রন্থ চন্দ্রাবতী। কবি আলাওলের পৃষ্ঠপোষক হিসেবে তিনি প্রসিদ্ধি লাভ করেন। আলাওল আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি, প্রথম ও শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী।